এত জোরে ধরছ কেন? মুষ্টি কিছুটা আলগা করল নির্জন। আমার কাছে প্রোটেকশন নেই কিন্তু, বলল নির্জন। সাইফা বলল, আমার সেফ উইক চলছে। সাইফা ধাক্কা দিয়ে সরিয়ে দিল নির্জনকে। আতকে উঠে বলল, আমাকে প্রোগ্রামে যেতে হবে। মানে? বিস্মিত নির্জনের প্রশ্ন। আমাকে মমিনের প্রোগ্রামে যেতে হবে বললাম না? আমিও বাইরে যাব, বলল নির্জন। তুমি তাইলে তোমার ছেলের স্কুল পর্যন্ত যেতে পারি তোমার সাথে। দরকার নাই, বলল সাইফা। তুমি আমার জীবনের ইনকগনিটো মুড। আমি এটা কারো কাছে রিভিল করতে চাই না। বেরিয়ে গেল সাইফা। নির্জন আরেকটা সিগারেট ধরাল। এই নিয়ে সকাল থেকে 7টা হলো। কোথায় যেন পড়েছিল ধূমপান ক্ষমতা হ্রাস করে। মনে পড়ে গেল শেখথা। নির্জন হাসল। ভাবল সিগারেট ছেড়ে দেবে। ব্যাপারটা শুরু হয়েছিল হুট করেই। নির্জন পোস্ট গ্রাজুয়েশন করবে কিনা ভাবছিল। অনেকেই উপদেশ দিয়েছিল আগে একটা চাকরি ম্যানেজ করতে। তখনই ডিপার্টমেন্টের বড়ভাই তুহিন দেখা করে বলেছিলেন, তোকে একটা কাজ করে দিতে হবে। পারবি না? তুহিন ভাই তখন সদ্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে অক্সফার্মের একটা প্রজেক্টে এরিয়া ম্যানেজার হিসেবে জয়েন করেছেন। বিয়ে করেছেন বাবার পছন্দ করা এক মেয়েকে। বলেছিল, আমার ক্লোজ সব বন্ধুবান্ধব, জুনিয়র সিনিয়র সবাইকে জিনাত চেনে। তোকেই তাই কাজটা করতে হবে। নির্জন খানিকটা কৌতূহলী, খানিকটা বিব্রত হয়ে বলেছিল, কাজটা কি সেটা আগে বলবেন তো? আপনি তো আমার সাসপেন্স বাড়িয়ে দিচ্ছেন। তুহিন ভাই সময় নিয়েছিলেন উত্তর দিতে। এটা ওটা অনাবশ্যক টপিকে কথা বলে 2-3টা বেনসনের শলাকা পরিয়ে বলেছিলেন, তোর ভাবি মানে জিনাত আর কি কয়েকদিন ধরে স্ট্রেঞ্জ বিহেভ করছে। বুঝলি তো? স্ট্রেঞ্জ। আমাকে না বলে বাইরে যাচ্ছে, আমি অফিস থেকে ফেরার আগেই বাসা চলে আসছে যাতে আমি সন্দেহ না করি। আর প্রায় দিনই ও ক্লান্ত, বেশিরভাগ দিন আর কি, তোমাকে হয়তো বোঝাতে পারছি না, টায়ার্ড আর কি, বুঝিস তো, মানে আমার সাথে ফিজিক্যাল হতে চাইছে না। নির্জন স্তব্ধ বিস্মিত হয়ে তাকিয়েছিল তুহিন ভাইয়ের দিকে। উত্তরে কি বলবে ভেবে না পেয়ে ছিল নিরুত্তর। কথাগুলো বলতে বলতে ঘেমে গিয়েছিলেন তুহিন ভাই। জুলফি বেয়ে ফাগুনের সেই ঈষদুষ্ণ আবহাওয়াতেও ঘাম ঝরছিল। পকেট থেকে রুমাল বের করে নাকে ছোঁয়াচ্ছিলেন বারবার। বলেছিলেন, আমার কেন জানি না, ওকে সন্দেহ হচ্ছে। মানে বুঝিস তো, হয়তো অন্য কারো সাথে মিট করছে, বলা তো যায় না। হয়তো এফেয়ারে জড়িয়েছে, তোকে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, কিন্তু না বলে শান্তিও পাচ্ছি না। আই গট টু বি সার্টেইন, ও আসলেই চিট করছে নাকি আমার মনের ভুল, আমাকে জানতে হবে। আমি কি করব? বলেছিল নির্জন। তার প্রশ্ন শুনিয়েছিল বিস্ময়সূচক, তোকে ওর উপর নজর রাখতে হবে 2-3 দিন। এই ধর বাড়ি থেকে বেরিয়ে ও কোথায় যাচ্ছে, কার সাথে মিট করছে, কি কথা বলেছে, আমাকে জানাবি। যদি পারিস আর কি, পারতেই হবে ভাই। প্লিজ না করিস না। আমি একদম শান্তি পাচ্ছি না। নির্জন বলেছিল, আমাকেই করতে হবে কাজটা। আর কেউ নেই যাকে ভাবি চেনে না? তুহিন ভাই বলেছিলেন, চেনে না অনেককেই। সমস্যা হলো, ওরা সবাই হ্যান্ডসাম। বিস্মিত নির্জন প্রশ্ন করেছিল, তাতে কি? জেমস বন্ড, মাসুদ রানা, এরা তো সব দারুণ হ্যান্ডসাম। তিনি ইতস্তত করে বলেছিলেন, এটা বন্ড লেভেলের কাজ না রে ভাই। আর হ্যান্ডসাম ছেলে ফলো করলে জিনাত ঠিক খেয়াল করবে। মেয়েদের চোখ, বুঝিস তো? আর তুই হলি মানে, বুঝিস তো, একটু কম নারবারে টাইপের। মানে তোর চেহারাটা মনে রাখার মতো না, খুব অর্ডিনারি। তোর দিকে জিনাত ফিরেও তাকাবে না, অপমানিত বোধ করবে নাকি হাসবে, এই দোলাচলে পড়ে কিছু বলতে পারেনি নির্জন। ন্যারব্যারে বিশেষণটা কোথাও শুনেছে বলেও মনে করতে পারেনি ও। করতেই হবে ভাই। তুই আমার শেষ ভরসা। আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। নতুন বউ যদি সাসপিসাস কাজকাম করে, কোনো স্বামীর গলা দিয়ে ভাত নামবে বল? তুহিন ভাইয়ের কথাটা রেখেছিল নির্জন। 2-3 দিন নয়, জিনাত ভাবির গতিবিধি পর্যালোচনা করেছিল ও টানা 1 সপ্তাহ বের করে এনেছিল হারির খবর। তুহিন ভাইয়ের সেই প্রস্তাব পাল্টে দিয়েছিল নির্জনের জীবন। প্রাইভেট ইনভেস্টিগেটর, গোয়েন্দা, সত্যান্বেষী, স্পাই শব্দগুলো সে শুধু বইয়েই পড়েছিল, সিনেমায় দেখেছিল তাদের কার্যক্রম। তুহিন ভাইয়ের কথায় জিনাত ভাবিকে ফলো করার পর থেকে ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেয় সে। ফেলুদা, ব্যোমকেশ, মাসুদ রানা পড়ার সময় সে ভাবত এসব শুধু কল্পনাতেই সম্ভব, বাস্তবে এনফোর্সমেন্ট এজেন্সি ছাড়া আর কেউ ইনভেস্টিগেশন করে না। কিন্তু গুগলে সামান্য ঘাটতেই সে পেয়ে যায় ঢাকারই কিছু প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সির ওয়েবসাইট আর অফিসের ঠিকানা। পেশা হিসেবে প্রাইভেট ইনভেস্টিগন যে মন্দ নয়, বুঝে যায় তাদের সার্ভিস চার্জ দেখে। এখন নির্জন নিজেই খেচর নামের একটা এজেন্সির মালিক।
খেচরের ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদিও অফিসের ঠিকানা দেয়া আছে কাউরানবাজার, ঢাকা, আদতে তাদের কোনো অফিস নেই সরকারি লাইসেন্স না থাকায়। লাইসেন্স পেলেও গোপনীয়তার স্বার্থে কোনোদিন অফিস খুলবে বলে মনে হয় না। খেচরে তার নির্দেশনায় কাজ করে ৩ জন, ঝন্টু, রূপা আর সুপ্রভা। শুরু থেকেই ঝন্টু খেচরের সাথে জড়িত। আইডিয়াটা মাথায় আসার পর শুধু ঝন্টুকেই জানিয়েছিল নির্জন। নির্জনের কাছ থেকে প্রস্তাব পেয়ে ঝন্টু আর বিলম্ব করেনি, সেদিনই অল্প টাকায় একটা ডোমেইন কিনে তৈরি করে ফেলেছিল ওয়েবসাইট খুলেই ঝন্টু বলেছিল, সাইট তো খুললাম, কেউ কি সাইটে ঢুকবে? আমাদের কাজ দেবে। নির্জনের তখন অধেল উৎসাহ, আপাদমস্তক মোটিভেশন। নিজেকেই ভরসা দিতে বোধহয় বলেছিল, কলিকাতা হারবালের বিজ্ঞাপন দেখেছিস না? অব্যর্থ ওষুধ, এক ফাইলই যথেষ্ট ফিরিয়ে আনবে দাম্পত্য জীবনে সুখ। কোনোদিন ওদের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিস? না, করার কথাও না। কিন্তু তুই ভাবিস না, কেউ করে না। যাদের দরকার তারা ঠিকই যোগাযোগ করে। কাজ হোক না হোক, টাকা দিয়ে ওষুধ কেনে। আমরাও ধর কলিকাতা হারবাল, সবার প্রাইভেট ইনভেস্টিগেটরের দরকার নাই। যাদের দরকার তারা ঠিকই খুঁজে নেবে। তবে ঝন্টুর সন্দেহ সত্যে পরিণত হয়েছিল। প্রথম ৩ মাসে তাদের সাইটের ভিজিটর ছিল মাত্র ২১ জন, সাইটে দেয়া মেইল অ্যাড্রেসে কেউ যোগাযোগ করেনি। এই সময়টা তারা কাজে লাগিয়েছিল কর্মী রিক্রুট করে। তাদের প্রয়োজন ছিল অন্তত একজন নারী কর্মী। ঝন্টু অবশ্য তার শেষময়ের প্রেমিকাকে দলে ভেড়ানোর প্রস্তাব করেছিল, নির্জন রাজি হয়নি। কর্মী সংগ্রহ করাটাই ছিল তাদের মূল চ্যালেঞ্জ। প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সির কথা সবাইকে বলা চলে না, কেউ হেসে উড়িয়ে দেবে, কেউ দেখবে বাঁকা চোখে। তাদের তাই অ্যাপ্রোচের ব্যাপারে সাবধান থাকতে হয়েছিল। তাদের প্রয়োজন অ্যাডভেঞ্চারাস মেয়ে, সারাদিন আয়নার সামনে কাটিয়ে দেয়া নার্সিসাস কিংবা রেস্টুরেন্টে সপ্তাহে ৩ বার চেক ইন দেয়া কাউকে তারা চায়নি। অনেক খুঁজে রূপা আর সুপ্রভাকে পেয়েছিল ওরা। রাজিও হয়ে গিয়েছিল তারা এমন আনইউজুয়াল জব অফারে। এই ৩ বছরে খেচর ৫০টিরও বেশি কেস হাতে নিয়েছে। আগাথা ক্রিস্টির পার ভক্ত নির্জন ভেবেছিল তাদের কাছে মাথা খাটানোর মতো চাঞ্চল্যকর, অন্তত বিচিত্র সব কেস আসবে। কিন্তু এ পর্যন্ত তেমন কোনো কেস আসেনি হাতে। বেশিরভাগ কাজই বিয়ে সংক্রান্ত। সন্দেহবাতিক কিংবা বিচ্ছেদকামী স্পাউস অথবা প্রেমিক, পাত্রপাত্রীর সন্ধানে থাকা বাবা, জমির খোঁজে থাকা বিয়েল স্টেট ব্যবসায়ী, কন্ট্রাক্টর আর বিল্ডার, এরাই মূলত খেচরের নিয়মিত ক্লায়েন্ট। চুরুট কিংবা চারমিনার জ্বালিয়ে ঘণ্টার পর ঘণ্টা পায়চারি করে, রাতবিরাতে ক্লু খুঁজে, উডানিক পদ্ধতিতে সাসপেক্টকে চিহ্নিত করে আত্মতুষ্টিতে ভোগার মতো কেস একটাও হাতে আসেনি। সর্বশেষ যে কাজটি তাদের হাতে এসেছে, যার জন্য তাকে যেতে হতে পারে ঢাকার বাইরে, সেটাও স্পাউজাল। সন্দেহগ্রস্ত এক স্বামী তার স্ত্রী পরকিয়া করছে কিনা জানতে চান। সাইফা চলে যাওয়ার পরই নির্জন বাইক চালিয়ে চলে গিয়েছিল সুপ্রভার অফিস। সুপ্রভা একটা কলেজ থেকে ডিগ্রি নিয়ে ফার্মগেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হোস্টেলের পাশে একটা রুম ভাড়া নিয়ে অফিস বানিয়েছে। নাম দিয়েছে আইন সহায়তা কেন্দ্র। ও প্র্যাকটিস করে মূলত ঢাকার নিম্ন আদালতে। পসার নেই বললেই চলে। যেসব ক্লায়েন্ট দেখা না করে শুধুমাত্র মুখের কথায় বিশ্বাস করে সার্ভিস চার্জ দিতে চান না, তাদের এই অফিসের ঠিকানা দেয়া হয়। সুপ্রভা তাদের সাথে সাক্ষাতে কথা বলে বুঝিয়ে দেয় সবকিছু। খেচরের পেমেন্ট সে নেয় আইনি সহায়তার আবডালে। কাস্টমারকে দেয়া রিসিপ্টেও লেখা থাকে তাই। আজও সুপ্রভা অফিসে একা, রেভলভিং চেয়ারে বসে সমকাল পড়ছে হেলান দিয়ে। অফিসের পাশেই একটা টিভি ফ্রিজের শোরুম, এসির সোসো শব্দ আসছে টানা। সনির্জনকে দেখেই সুপ্রভা পেপার নামিয়ে ফেল। বলল, আপনার সেই 10টায় আসার কথা। এত দেরি করলেন যে? আপনার জন্যেই এতক্ষণ বসে আছি একা। নির্জন টেবিলের সামনে রাখা চেয়ারে বসল আরাম করে। বলল, একটা কাজে আটকে গেছিলাম। সুপ্রভা হাসল। বলল, কালকের ক্লায়েন্ট জুলফিকার আমান এসেছিল। অদ্ভুত লোক। আপনার খেচরের সাথে যুক্ত হয়ে কত কিছু যে দেখতে হচ্ছে। আমার খেচর? বলল নির্জন। খেচর তোমাদের নয়? আমার একার কথা বলছো কেন? ওই হলো। আপনিই তো ফাউন্ডার, তাই না? এই এজেন্সি বিশাল কিছু হয়ে গেলে আপনার নামটাই থাকবে, আমরা সব হারিয়ে যাব। নির্জন লক্ষ্য করল সুপ্রভার চোখের চারিদিকে কালো দাগ। খুব রাত জাগা হচ্ছে। নির্জন নিজেও নিশাচর, কিছু কোনো অদ্ভুত কারণে চোখে ওর ডার্ক সার্কেল পড়ে না। কি কাজে ব্যস্ত থাকছে সুপ্রভা? নির্জন পকেট থেকে গোল্ডলিফের 10 শলাকার মিনি প্যাকেট বের করে একটা শলাকা সুপ্রভার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার চলবে? তুমি তো আবার বেনসন খাও। সুপ্রভা সিগারেটটা নিয়ে বলল,
কেউ অফার করলেও বিড়িও খাই, সমস্যা নেই। নির্জন জ্বালিয়ে দিল সুপ্রভার সিগারেট। ম্যাচের আগুনে রৌদ্রোজ্জ্বল পুকুরে লাফিয়ে ওঠা মাছের আশের মতো দপ করে উঠল ওর মুখ। জাল নিজের শ্লাকাটাও। বলল, ক্লায়েন্টের কথা বলো। অদ্ভুত বললে কেন? ধোয়া ছাড়ল সুপ্রভা। বলল, লোকটা জুলফিকার আমান বেশ ইয়াং। আমাদের চেয়ে খুব বেশি হলে 15 বছরে বড় হবেন। সিরামিকের প্রোডাক্টের বিজনেস করেন, পান্থপথে দোকান আছে বলল। ব্যাপারটা ওর বউকে নিয়ে। নির্জন মনোযোগ দিয়ে সুপ্রভার কথা শুনছিল, বলল না কিছু। ওর বউ একটা প্রাইভেট ইউনিট টিচার। কি নাম যে বলল ইউনিভার্সিটিটার? ধুর ছাই, এত ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ইউনি উঠেছে গলিতে গলিতে, নামই মনে থাকে না। নির্জন বলল, নাম পরে জেনে নেয়া যাবে। তুমি ঘটনা বলো। ওর স্ত্রীর নামটা মনে আছে, তাহমিনা হায়াত। এনভায়রনমেন্টাল সায়েন্সের টিচার। ও লাওয়াছড়া ন্যাশনাল পার্কে পাখিদের হ্যাবিট্যাট নিয়ে একটা গবেষণার কাজে যাবে। একটা পুরো টিম যাবে ওনার সাথে। এটা নিয়ে ওর স্বামীর সন্দেহটা কোথায়? সুপ্রভা হেসে বলল, যেখানে হয়। যা মনে হলো, এই লোক খুব বেশি শিক্ষিত না, এক ধরনের হিম্মন্যতায় ভোগেন। ওর বিশ্বাস হয় না স্ত্রী আসলেই গবেষণার কাজে লাওয়াছড়ায় যাবে। ওর ধারণা তাহমিনার এক কলিগের সাথে এফেয়ার চলছে, গবেষণার নাম করে এক ধরনের হানিমুনে যাচ্ছে ওরা। টিপিক্যাল স্টোরি, বলল নির্জন। অদ্ভুত বললে কেন? সুপ্রভার সময় নিয়ে সিগারেটে টান দিল। বিচ্যুত একটি চুলের গোছা মুখের সামনে এসেছিল, ধোয়া ছেড়ে সরিয়ে দিল একপাশে। বলল, লোকটাকে কেন জানি না ভীত মনে হলো আমার। বউয়ের পিছনে স্পাই লাগাচ্ছে, এজন্য হয়তো। কিন্তু এত বেশি ভয় পেতে এর আগে কোনোদিন কাউকে দেখিনি। নির্জন বলল না কিছু। সুপ্রভাই চালিয়ে গেল কথা, আপনার এই সুযোগে অবশ্য শ্রীমঙ্গল ঘুরে আসা হচ্ছে। ঢাকার বাইরে যাচ্ছেন না অনেক দিন। হাওয়া বদল হয়ে যাবে, মাথা পরিষ্কার। নির্জন উদাস হয়ে বলল, মাথা পরিষ্কার হয়ে লাভ কি বলো? খাটানোর তো জায়গায় পাচ্ছি না। সে শুরু থেকেই এ পরকিয়া, রিয়েল স্টেট, প্রিম্যারিটাল চেকিং। বাঙালিরা এখনো এসব থেকে বেরুতে পারল না। আরে ভাই, একটু ইউনিক টাইপের ক্রাইম কর না। আবারও হাসল সুপ্রভা। বলল, ক্রাইম বদলাচ্ছে প্রতিনিয়ত বস। আমরা শুধু সেসব পাচ্ছি না, ভাগ্য আমাদেরই খারাপ। প্রজেক্টটা নিয়ে কথা বলল ওরা আরও কিছুক্ষণ। ভদ্রলোক 15 দিনের সার্ভেইলেন্স অফারটা গ্রহণ করেছেন। সিটির বাইরের এক্সট্রা খরচ বহন করতেও প্রস্তুত, অর্ধেক টাকা পে করেছেন এর মধ্যেই। সুপ্রভা বলল, রূপাকে এবারে সাথে নিয়ে যান। আমি এখন ঢাকার বাইরে যেতে পারব না কোথাও। নির্জনও তাই ভাবছে। বলল, তুমি লোকটার সাথে ফোনে যোগাযোগ করো। ওর স্ত্রী কবে যাবে আমাকে জানিয়ে দেবে। আমরা পারলে ওর সাথেই যাব, যদি বাসে বা ট্রেনে যায় আর কি। ঝন্টুকে বলে ওর ইউনিটেও একটু খোঁজ নিতে বলো। কি নিয়ে গবেষণা করতে যাচ্ছেন, কারা কারা যাচ্ছে, এসব একটু চেষ্টা করলেই ও জানতে পারবে। আর তাহমিনার ফেসবুক আইডির লিঙ্কটা পাঠিয়ে দিও। একটু দেখতে হবে। আরও কিছু নির্দেশনা দিয়ে বেরিয়ে আসছিল নির্জন। পেছন থেকে ডাকল সুপ্রভা, আমাকে একটু টিএসসি ড্রপ করে দিতে পারবেন? বাইক এনেছেন তো সাথে? বাইকের দুদিকে দুপা দিয়ে বসল সুপ্রভা। নির্জন বলল, কারো সাথে দেখা করতে যাচ্ছ নাকি? হ্যাঁ, ডেপ্টের জুনিয়র। ছেলেটা ফেসবুকে খুব জ্বালাচ্ছিল। একটু টাইট দিয়ে আসি। টাইট দেবে নাকি অন্য কিছু? শেষে জুনিয়রের সাথে গিয়ার শিফট করে বলল নির্জন। প্রচণ্ড জ্যাম, ক্লাস ধরে থাকতে হচ্ছে সবসময়। এসব তো জুনিয়রের সাথে বেশি মজা। নিজের মতো করে চালিয়ে নেয়া যায়। বিয়ের কথা চিন্তা করছো? জিজ্ঞেস করল নির্জন। হাসির শব্দ পেল নির্জন। সুপ্রভা বলল, যা সব দেখছি, বিয়ে নিয়ে এক প্রকার বিভীষিকা এসে গেছে। মেন্টালি প্রিপেয়ার্ড না আমি। ঘোত ঘোত করে ধোয়া ছাড়তে থাকা প্রাডোটাকে পিছনে ফেলে নির্জন বলল, ফিজিক্যাল দিকটাও তো দেখতে হবে। নাকি এই শীতটাও একা বিছানায় কোলবালিশ নিয়ে ঘুমাবে? আপনি না? বিব্রত সুপ্রভা বলল। তবে ওর কণ্ঠে প্রশ্রয়ের আভাস। বলল, ফিজিক্যাল নিডের জন্য বিয়ে করতে হবে কেন? আপনি বিয়ে করেছেন? আপনার ফিজিক্যাল নিড তো ঠিকই পূরণ হচ্ছে। গ্রিন সিগন্যাল। ট্রাফিক পুলিশের হাতের। নির্জন এক্সিলারেট করল। সুজুকি জিএসএক্স আর এক্সিলারেশনের বাপ একটানা চলে গেল সব গাড়ির সামনে। ফাঁকা রাস্তায় বলল, ফিজিক্যাল নিড হলো প্রচ্ছাপ করার মতো। কিছুক্ষণ পরপর যেমন জলত্যাগ করতে হয়, এই বলতাও তেমন কিছুক্ষণ পরপর হুল ফোটায়। এজন্যেই বিয়ে করতে হয়। প্রেম ট্রেম দিয়ে পোষায় না। খিলখিল করে হেসে উঠল সুপ্রভা। হা হা, ভালো বলেছেন কিন্তু। চলে এলো ওরা টিএসসিতে। ছাত্রছাত্রীদের কোলাহল, হাসি, রিক্সা টুংটাং, গিটার হাতে এক যুবক।
রাজু ভাস্কর্যের সামনে ছাত্র ইউনিয়ন কী কারণে যেন বক্তৃতা করছে, বান্ধবীর শাড়ির আঁচল ঠিক করে দিচ্ছে একজন। এখানে এলেই নস্টালজিক হয়ে পড়ে নির্জন। দীর্ঘশ্বাস ছাড়ে। এই কোলাহলের অংশ ছিল ও, এই তো ৩-৪ বছর আগেই। সুপ্রভা বাইক থেকে নামলে বলল, তুমি জুলফিকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখো। জানার চেষ্টা করো ভদ্রমহিলা কবে শ্রীমঙ্গল যাবেন। আমি রূপাকে বলে দেব সবকিছু। সুপ্রভা আলতো হেসে চলে গেল। নিজের বাইকের প্রিলিয়ন সিটটাকে খুব ঈর্ষা হল ওর। সুপ্রভা ওভাবে যদি ওর মুখে বসত বাইকে বসার মতো। বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল নির্জনের। শীতকালের দিন জীবনের মতো ছোট। সুপ্রভাকে ড্রপ করে ন্যাশনাল লাইব্রেরিতে ধু মেরেছিল একবার লাওয়াছড়া নিয়ে পড়তে। লাওয়াছড়া ন্যাশনাল পার্কের ফুল নিয়ে মিজানুর রহমান পিনুর ইংরেজিতে লেখা একটা বই পেয়েছিল ও। কিছুক্ষণ উল্টেপাল্টে রেখে দিয়েছে। তাহমিনা হায়াত যাচ্ছে পাখিদের নিয়ে গবেষণা করতে, অন্তত তার স্বামীর দেয়া তথ্য সঠিক হলে। লাওয়াছড়ার পাখিদের নিয়ে জানা প্রয়োজন ছিল ওর, যদিও বই পায়নি কোনো। বাসায় ফিরে রূপাকে মেসেজে জানিয়ে দিয়েছে শ্রীমঙ্গল যাওয়ার কথা। এখনো হয়তো মেসেজ দেখেনি রূপা, দেখলে সাথে সাথেই রিপ্লাই দিত। এক কাপ চা হাতে ব্যালকনিতে দাঁড়াল নির্জন। চায়ের এই কাপটা সাইফার স্বামী এনেছে ফ্রাঙ্কফুর্ট থেকে, ছাগল পালন প্রশিক্ষণ টাইপের কোনো এক সরকারি ট্যুরে গিয়ে। সাইফা বলেছিল জার্মান কাপে চা খাবে এখন থেকে। চা খাবে আর আমার কথা ভাববে, যদিও কোনোদিন চায়ের কাপে সাইফার কথা মনে পড়ে না নির্জনের। ডিসেম্বরের প্রথমার্ধেও সেভাবে এবার শীত পড়েনি ঢাকায়। জলবায়ু পরিবর্তন। ফ্লানেলের শার্টেই কাজ চলে যাচ্ছে। শীত ছিল ছোটবেলায়। উক্কি শীত, উলের কম্বল, কাটা ধানের মুড়া জ্বালানো আগুন, একনা চাপি বইস বাহে ভাব। একটু বড় হয়ে সুচেতার সাথে আইল ধরে ধরে স্কুল, হলুদ সরিষা ক্ষেত, ফিঙে খেজুর গাছ। তারপর রংপুরের ম্যাচে ফাতিমা ভাবি। সেই শীতগুলো ভালো ছিল, সেই শীতে কম্বলের ওমের কদর ছিল। চায়ে চুমুক দিতেই নির্জন শৈশব কিশোর ঘুরে এলো। কম দেখা হলো না এ জীবনের। বাবার মৃত্যু, দারিদ্র, মায়ের দ্বিতীয় বিয়ে, দারিদ্র, মায়ের মৃত্যু, দারিদ্র, বিশ্ববিদ্যালয়, দারিদ্র। আতপেটা কত গল্প, লোভ, হাসি, আনন্দ। আজ এখন টাকা আছে, পেটে ভাত আছে, 9 তলায় ফ্ল্যাট আছে। আদরের সেই ওমটুকু, আলু ভর্তা আর গরম ভাতের ধোয়াটুকু নেই শুধু। নির্জনের চমক ভাঙ্গে ফোনের রিংটোনের শব্দে। রূপার কল। ওর ডেসলারে তোলা ছবি ভাসছে স্ক্রিনে। আমরা কি সত্যিই শ্রীমঙ্গল যাচ্ছি? ভুল করে মেসেজ পাঠাননি তো? ফোন কানে লাগাতেই নির্জন রূপার উচ্ছ্বসিত কণ্ঠের ওঠানামা শুনতে পায়। বলল, সবকিছু ঠিকঠাক থাকলে, শুধু যাব না, গিয়ে 10-15 দিন থাকব। সবকিছু ঠিকঠাক থাকলে মানে? বাতিল হতে পারে নাকি? রূপার গলার স্বর নেমে গেল মুহূর্তেই, যেন কেউ ঠান্ডা জল ঢেলে দিয়েছে গায়ে। নির্জন হেসে বলল, আচ্ছা, কোনো কারণে যদি না যাওয়া হয়, আমি নিজের টাকায় তোমাকে নিয়ে যাব। হয়েছে? শুধু শ্রীমঙ্গল না, সিলেট, সুনামগঞ্জ, পূর্বের যত জেলা, সব ঘুরিয়ে আনব, কথা দিলাম। হয়েছে? আপনার কথার যা দাম, উপাস থেকে বলল রূপা। গতবার সুন্দরবন নিয়ে যেতে চেয়েছিলেন, এখনো যাচ্ছি। আপনার ভরসায় থাকলে পরজন্মে শ্রীমঙ্গল যেতে হবে। নির্জন তার কলিগদের সাথে যথেষ্ট ফ্রি, যদিও সবাই তাকে সম্মান করে, ঝন্টু ছাড়া, অবশ্যই। আজকালের মধ্যেই যেতে হবে। তুমি ব্যাগট্যাগ গুছিয়ে রাখো। গেলে লম্বা সময় থাকতে হবে। আর গরম কাপড় নেবে ঠিকমতো। ঢাকার বাইরে কিন্তু প্রচণ্ড শীত। নির্জন খুলে বলল রূপাকে তাহমিনা হায়াতের ব্যাপারটা। শুনে রূপা বলল, এমন কেস প্রতি মাসে আসে না কেন? টাকা কামানোর সাথে সাথে ঘোরাঘুরিও হয়ে যায়। ফোন রাখল নির্জন। রূপা সুপ্রভার মতো চাপা নয়। অনেক উচ্ছল, এক্সপ্রেসিভ, সুস্মিতা। পৌষের শৈশব রোদ্দুরের মতো গায়ের রং, হাসিতে প্রকাশিত গজদন্ত। যেখানেই যায় মাতিয়ে রাখে ও চারপাশ। আবারও ব্যালকনিতে গিয়ে বসল নির্জন। সন্ধ্যা নামছে পৃথিবীর বুকে ফিঙের চঞ্চল ডানায়। টার্গেটের পিছনে ঘুরতে না হলে কিংবা অন্য কাজে ব্যস্ত না থাকলে সন্ধ্যায় সিগারেট জ্বালিয়ে এভাবে বসে থাকে নির্জন, অন্ধকার ঘনিয়ে আসা পর্যন্ত। শুক্লপক্ষ হলে অপেক্ষা করে চাঁদের, কৃষ্ণপক্ষে তাকিয়ে থাকা তারাদের দিকে। সামনের বিল্ডিংগুলোতে একে একে জ্বলে ওঠে বৈদ্যুতিক আলো। জানালায় ফোন কানে তরুণীকে দেখা যায়, বাচ্চা কোলে মা হাঁটে ছাদে, রেলিংয়ে ঝুঁকে নিচের পৃথিবী কৌতূহলী চোখে অবলোকন করে কিশোরী। ছাদের জানালার প্রায় সবাই ওর চেনা হয়ে গিয়েছে। কিছু কিছু মানুষের জীবন বেশ রোবটিক, নির্জন খেয়াল করেছে। পূর্ব দক্ষিণ কোণের একটা ফ্ল্যাটের মধ্যবয়সী কাপলকে গত 1 বছর ধরে লক্ষ্য করে আসছে সে।
স্বামীটি বোধহয় কোনো সরকারি অফিসের কেরানি, প্রতিদিন অফিস থেকে ফিরে বউকে কাজ করে দেয় বিকেল কিংবা সন্ধ্যা 5টায়। প্রতিদিন একই পদ্ধতিতে। এমনটাই দেখে আসছে নির্জন গত 1 বছর, কোনো হেলদোল হেরফের নেই। রমণ শেষে তৃপ্ত জাবরকাটা গরুর মতো হেলতে দুলতে লোকটা গোসলে যায় লুঙ্গি হাতে, মহিলাটাও বাথরুমে যায় সাথে, 2-1 মিনিট পর। সবার বিবাহিত জীবনই কি এত রোবটিক? নিজেকেই প্রশ্ন করে নির্জন। প্রতিদিন একই রুটিন, একই ডায়েট, একই নারী, একই রমণ কৌশল। এই সার্কেল ভাঙতেই কি মানুষ পরকীয়ায় জড়ায়? জীবনে সামান্য রং আনতে? এসব প্রশ্নের উত্তর জানে না ও। কোথায় যেন পড়েছিল কিংবা শুনেছিল কাউকে বলতে, বিয়ে হলো দিল্লির লাড্ডু, খেলেও পস্তাবে, না খেলেও। আজ সেই রোবটিক কাপলের জানালা বন্ধ, হয়তো কোথাও গিয়েছে। তাদের না দেখেই বরং ভালো লাগে নির্জনের। ঠিক সামনের বিল্ডিংটা 6 তলা উঁচু, একটা মেয়ে, হয়তো বিবাহিত, মেলা দেয়া কাপড় সংগ্রহ করছে তার থেকে। মেয়েটির দিকে উৎসুক তাকিয়ে আছে নির্জন, লক্ষ্য করছে ওর দ্রুত পদে হেঁটে চলা। টান দিচ্ছে আন্নমনে প্রায় ফুরিয়ে আসা সিগারেটে। এখানে বসে থেকে এই কর্মচঞ্চল কিংবা অলস পৃথিবীর কৌতুককর্ম পর্যবেক্ষণ করে ও। ভালো লাগে নির্জনের। ওর পৃথিবী খাপছাড়া, নিয়মের বাইরের। এভাবে দেখার মাধ্যমেই যেন ও স্বাভাবিক দুনিয়ার সাথে একাত্ম হয়। নির্জন হয়তো এমন স্বাভাবিক জীবন পাবে না কোনোদিন, এভাবেই চলবে ভেসে ভেসে, বেঁচে থাকবে মৃত্যুর বিলম্বে। এবারে ওর চমক ভাঙে কলিং বেলের শব্দ। ছোটবেলার শিমুল ডালে বসেছিল যে বাজপাখি, তার কর্কশ গলায় যেভাবে চমকে উঠেছিল একদিন, সেভাবেই চমকে ওঠে ও। সিগারেটটা এস্ট্রেতে গুজে দিয়ে উঠে দাঁড়াল নির্জন। সরি ভাইজান। নিচেতলার জামির মুন্সির বাড়িতে আইজ দাওয়াত ছিল। সব রান্ধন বারণ আমারে করা লাগছে। আর এমন দেরি হইব না ভাইজান, ভেতরে ঢুকেই কথাগুলো বলল মেয়েটা। বিব্রত হল নির্জন। এমন কিছু দেরি হয়নি যার জন্য এভাবে ক্ষমা চাইতে হবে। মেয়েটা কিচেনে চলে যায়, নির্জন দাঁড়িয়ে থাকে সেখানেই। ভাইজান, আইজ খাইবেন কি? কিছুই তো বাজার করা নাই। রান্না হইব না? তেল মশলাও দেখতাছি বারন্ত। নির্জন আবারও বিব্রত হয়। বাজার করতে ভুলে গিয়েছিল ও। বলল, মনে ছিল না বাজার করার কথা। আপনি চাইলে আমি খরচ কইরা আনতে পারি ভাইজান। নিচেই শাকসবজি সব পাওয়া যাইতেছে। নির্জন অবাক হল কিছুটা। এর আগের বুয়া এমন কথা বলেনি কোনোদিন। বাজার না হলে কিংবা রান্নার কিছু না থাকলে চলে যেত সে বিনা বাক্য ব্যয়, প্রয়োজন ছাড়া কথাও সে বলত না, তার সময়ের অনেক মূল্য। আগের বুয়া গ্রামে চলে যাওয়ার আগে এই মেয়েটাকে ঠিক করে দিয়ে গেছে, নামটাও জানা হয়নি এখনো, যদিও রান্না করে দিয়ে যাচ্ছে 2 মাস। নির্জন বলল, থাক, আজ আর বাজার করব না। বাইরে খেয়ে নেব। বাইরে খাবার খাইবেন না ভাইজান, সব বিষ। নিজে খরচ কইরা আলু ভর্তা দিয়া ভাত খান, তাও টাকা দিয়া বিষ কিন্না খাইয়েন না। মেয়েটি কিচেন থেকে বেরিয়ে এসে দাঁড়াল নির্জনের সামনে। ওর বাচালতায় বিরক্ত হতে পারত নির্জন, কিন্তু হল না। বরং কৌতুক বোধ করল। মাঝে মাঝে ওর ইচ্ছে করে সবার সাথে কথা বলতে। যে ছেলেটার থেকে নিয়মিত সিগারেট কেনে, নির্জন চায় সে জানতে চাক তার এত সিগারেট খাওয়ার কারণ। সবজিওয়ালাটা বলুক বাজার দরের কথা, সিঁড়িতে দেখা হয়ে গেলে বাড়িওয়ালা জিজ্ঞেস করুক ভালো মন্দ, ভুলে যাওয়া বন্ধুরা হুট করে ফোন দিক মাঝরাতে, বলুক, ভুলে গেলি। এর নামটা জানা উচিত। নাম জিজ্ঞেস করলে কি মন খারাপ করবে মেয়েটি? ভাববে 2 মাস কাজ করছি, নাম জানার প্রয়োজন বোধ করেনি। নির্জন বলল, থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। তোমার তো অন্য বাড়িতে রান্না করতে হবে, তাই না? মেয়েটি সে প্রশ্নের জবাব না দিয়ে নির্জনকে খানিকটা অবাক করে দিয়ে জিজ্ঞেস করল, ভাইজান, আপনি আমার নামটা জানেন না? তুমি কোনোদিন বলনি। আমি বলি নাই দেখা আপনি জিজ্ঞাসা করবেন না? আমি যদি কিছু চুরি কইরা ভাইগা যাইতাম, পুলিশের কাছে গিয়া কার নামে মামলা করতেন? খুশি খুশি মুখে বলল মেয়েটা। নির্জন হাসল। বলল, তাহলে তোমার নামটা বলো, যাতে তুমি চুরি করলে তোমার নামে মামলা করতে পারি। আমার নাম হইল রায়হানা ভাইজান, দাঁত বের করে হেসে বলল মেয়েটি। নির্জন লক্ষ্য করে বেশ সুন্দর হাসি রায়হানার। ভরাট চেহারা, কাঁধ পর্যন্ত ছোট করে কাটা চুল, রেল লাইনের মতো মেদহীন রিজু গড়ন, অসুন্দরী বলার উপায় নেই। তোমার অন্য কোথাও কাজ নেই আজ? আগের প্রশ্নেই ফিরে এলো নির্জন। রায়হানা বলল, আছে ভাইজান। হেইডা 7টার সময়। স্বামী স্ত্রী অফিসে করে, 7টার আগে ফেরে না। এই সময়টা আমি ফ্রি ভাইজান। সেই জিন্নে কইলাম বাজার কইরা আনি। নির্জন বলল, থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি একটু পর বাইরে যাব, খেয়ে আসব কোথাও,
রায়হানার মুখে যেন একটা ছায়া নেমে আসে। কিছু যেন বলতে চায় ও বলে না। অন্ধকার হয়ে এসেছিল, বাল্বটা জ্বালিয়ে দিল নির্জন। কিছু বলবে, রায়হানা প্রথমে ইতস্তত করে, হয়তো বলবে কিনা ভাবে। তারপর বলে, অনেকটা মিনতি করেই, আমি থাকি ভাইজান, কল্যাণপুর বস্তি। এখন আপনার এখানে থাইকা চইলা গেলে ওই বাসার সামনে যাইয়া দাঁড়ায় থাক লাগব, বস্তিতে চইলা গেলে আর ফিরন যাইব না। যাইতে আসতেই 7টা। একটা দিন কামাই করলেও ভাইজান ওরা মাইনা কাটে। কথাগুলো বলে একটু থামল রায়হানা। তারপর মুখটা তুলে নরম গলায় বলল, আমি একটু আপনার এখানে থাকি ভাইজান। 7টা পর্যন্ত নির্জন ওর মুখের দিকে তাকাল। বলল, থাকো, সমস্যা নেই। ইচ্ছা করলেও ঘুমাতেও পারো বিছানায় শুয়ে। রায়হানার মুখে হাসি ফুটে উঠল নির্জনের সম্মতিতে। ওর হাসি দেখে নির্জনের মনে হল মেয়েটি সত্যিই খুশি হয়েছে। রায়হানা বলল, ঘুমাব না ভাইজান? আপনার টিভি নাই? বহুদিন টিভি দেখি না। নির্জন ল্যাপটপে একটা বাংলা সিনেমা চালু করে দিয়ে আবারও ব্যালকনিতে এসে বসল। কম্পিউটারে টিভি দেখার চাইতে টিভিতে টিভি দেখাইখা বেশি মজা ভাইজান। অ্যাডভার্টাইজগুলাও ভালো লাগে। ল্যাপটপের ব্যাপারে কমপ্লেইন করলেও বেশ গুটিসুটি মেরে বসেছে রায়হানা স্ক্রিনের সামনে। ল্যাপটপের উজ্জ্বল আলো ওর মুখে এসে পড়েছে, অন্যরকম দেখাচ্ছে ওর মুখ। কৃষ্ণপক্ষ চলছে, চাঁদ উঠবে মাঝরাতে। কাল দিনের বেলাতেও দেখা যাবে চাঁদ, পশ্চিমাকাশে ঢলে পড়ার আগে। চাঁদের আলোর তীব্রতায় যেসব নক্ষত্র প্রকাশিত হতে পারে না, তারা আজ হাট বসিয়েছে এখনে ওখানে রোবটিক কাপলের বিল্ডিংয়ের পিছনে। দূরযাত্রী প্লেনগুলোকে মাঝে মাঝে আলোকবর্ষ দূর থেকে ছিটকে আসা উল্কা ভেবে ভ্রম হয়। এইসব তারাদের দেখেছিল 1000 বছর আগের নির্জনও, প্রাকৃত ভাষায় কথা বলত যখন। গরু চড়িয়ে ক্লান্ত সন্ধ্যায় ঘাসে মাথা রেখে কিংবা কুঠিরের সামনে আগুন জ্বালিয়ে দেখেছে অবাক বিস্ময়ে। যে তারারা হারিয়ে গেছে, নিয়মিত ঘূর্ণনে চলে গেছে দূরে, তাদেরও দেখেছিল সে। আজকের এই নক্ষত্রের রাতের সেসব আদিম রাতের কোনো অমিল নেই। ভাইজান, আপনি বিয়া করে নাই কেন? কখন সিনেমা দেখা ছেড়ে রায়হানা পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি নির্জন। দ্রুত পিছনে তাকিয়ে বলল, তোমার সিনেমা দেখা হলো? এই সিনেমাটা ভাল লাগতেছে না ভাইজান। আপনার লগে গল্প করি? আমার আপনার সম্পর্কে জানার খুব ইচ্ছা। নির্জনের সামনে এসে গ্রিলে হেলান দিয়ে দাঁড়াল রায়হানা। আমার সম্পর্কে জানতে ইচ্ছে কেন এত? চেয়ারে হেলান দিয়ে রায়হানার শ্যাম মুখে চোখ রেখে বলল নির্জন। আপনার বয়সের সব ডি বিহাসাদি করছে। আপনি করেন নাই কেন? আমি যে কয়ডি বাড়িতে রান্না করি সব ডি ফ্যামিলি। খালি আপনিই ব্যাচেলার, বিয়ের ইচ্ছে হয়নি কোনোদিন। এইটা কোনো কথা ভাইজান? বিয়ার ইচ্ছা করে না? আমাগো গ্রামের ছেলেগুলা 20 বছরের আগেই বিয়া কইরা ফেলে। 15-16 বছর হইলে বিয়ার জিন্নে বাড়িতে ঘ্যাংঘ্যানায়। 20 বছরেও যদি বাপ বিয়া দিবার না চায়, বাপের সাগে ঝগড়া কইরা, কাজিয়া কইরা বিয়া করে। আর আপনি বিয়া করবার চান না? কথাটা বলেই রায়হানা হাসতে শুরু করে। দমকে দমকে মুখে হাত দিয়ে সামান্য সামনে ঝুঁকে হাসতে থাকে রায়হানা। ওর হাসির শব্দ ছড়িয়ে পড়ে সারা ঘরে। নির্জনের মনে হয় রায়হানার কলহাস্য হাওয়ার সাথে মিশে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে কুয়াশার মতো সামনের 6তলা বাড়িটার ছাদে, নিঃশ্বাসের দাগ ফেলছে বোর্টিক কাপলের কাচের জানলায়, ওই দূরের পায়রাখোপকে সচকিত করে উড়ে যাচ্ছে তারাদের দিকে। তুমি বিয়ে করনি? জিজ্ঞেস করল নির্জন, রায়হানার হাসি মুখের দিকে মুগ্ধ তাকিয়ে। করছি ভাইজান। হাসি কোনমতে থামিয়ে বলল রায়হানা। স্বামী কি করে তোমার? এবারে পুরোপুরি হাসি থেমে গেল রায়হানার। জবাব না দিয়ে সে তাকাল অন্যদিকে। নির্জন দেখল এক ধরনের লজ্জা কিংবা ঘৃণা অথবা রাগ অথবা জিঘাংসা জমে উঠছে রায়হানার মুখে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল ও। এত দ্রুত স্বামীর কথা উল্লেখ মাত্রই মুখের ভাবের এমন আমূল পরিবর্তন দেখে বিস্মিত হল নির্জন। স্বামী মারে যায়নি, এ ব্যাপারে অন্তত নিঃসন্দেহ নির্জন। তাহলে অন্তত রাগ ঘৃণার বদলে শোকের ছায়া নামক চোখে। আমার স্বামী জেলে ভাইজান, নিচু স্বরে বলল রায়হানা। স্বামীকে নিয়ে কর প্রশ্নটি ফিরিয়ে নিতে ইচ্ছে হল নির্জনের। কিছু না বলে সময় নিয়ে সিগারেট জ্বাল ও। শুনল পায়রার খোপ থেকে খপক শব্দ আসছে ভেসে। কয় বছর হলো জেলে আছে তোমার স্বামী? প্রশ্ন করল নির্জন ধোয়ার গোল রিং ছেড়ে। 1.5 বছর হইল ভাইজান। মার্ডার কেস, মাথা নিচু করে জবাব দিল রায়হানা। আর কোনো প্রশ্ন করল না নির্জন। প্রশ্ন করে রায়হানার বায়বীয় মনকে তরল করতে চায় না সে। এতক্ষণে লক্ষ্য করে নির্জন, রায়হানা কোনো গরম কাপড় পরেনি, ওড়না দিয়ে হাত দুটি ঢেকে রেখেছে। জিজ্ঞেস করল, তুমি শীতের কাপড় পরনি কেন? রায়হানা, এই বয়সে বেশি ঠান্ডা লাগে না ভাইজান।
এমনিতে শরীর গরম হইয়া থাকে, ওর জবাব শুনে চমকে ওঠে নির্জন। দেখল রায়হানা একদৃষ্টে তাকিয়ে আছে তার মুখের দিকে। অপলক চোখ। নির্জনের মাথায় ঝিঙি ডাকতে থাকে যেন। ভাবে রায়হানার এই কিছুক্ষণ থাকতে চাওয়ার কারণ শুধুই বস্তিতে ফেরার সমস্যা, নাকি স্বামীহারা এক মেয়ের নিজেকে সঁপে দেয়ার মরিয়া প্রচেষ্টা। এর আগেও বেশ কয়েকদিন রান্না করতে বারণ করেছে রায়হানাকে, পরশুই করেছিল। কি করেছিল সে সেদিন? একা থাকতে ভালো লাগে রায়হানা? স্বামীকে ছাড়া? বাজিয়ে দেখতে গা গলায় জিজ্ঞেস করে নির্জন। ভালো লাগে না ভাইজান, আপনি যে কেমনে একা থাকেন এইটাই বুঝি না। রায়হানার মুখের দিকে তাকাল নির্জন। ফ্ল্যাট নিরাবেগ মুখ, নষ্ট ট্রাফিক সিগন্যালের মতো নির্দেশনাহীন। শুধু ঝলছে চোখ দুটো, অনির্বাণ, অন্ধকারে বেড়ালের চোখের মতো। তোমার বাচ্চা কাচ্চা নাই? নির্জনের প্রশ্ন। আছে ভাইজান, এক পোলা, 3 বছর বয়স। হের মুখ চাইয়াই তো আরেকটা বিয়া করবার পারি না। না হইলে কবেই বিয়া করতাম। খুনির সাথে সংসার করা যায়? লজ্জা লাগে না? নির্জনের সান্ত্বনা দিতে ইচ্ছে করে ওকে, কিন্তু তেমন কিছুই খুঁজে পায় না ও। উল্টো প্রশ্ন করে, কত বছরের জেল? 7 বছর। 7 বছর? সাবধানে পা ফেলে নির্জন। 7 বছর এই যৌবন আটকে রাখবে? আটকাইতে তো মন চায় না ভাইজান। ভাল্লাগে না কিছু? বলার কিছু রাখল না আর রায়হানা। শুধু আমাকে কাজ করে দেন ভাইজান বলা থেকে বিরত থেকেছে। এটুকু বুঝে নেয়া কি নির্জনের দায়িত্ব নয়? সিগারেটে শেষ টান দেয় নির্জন। ধোয়া ছেড়ে তাকায় রায়হানার মুখের দিকে। রায়হানার মুখ বিশেষ মুহূর্তের সাইফার মুখের সাথে মিলে যায়, মনে করিয়ে দেয় রংপুরের ফাতিমা ভাবির মুখ। কোমরে হাত রাখল নির্জন। রায়হানা বোধহয় এটুকুর অপেক্ষাতেই ছিল, ঢলে পড়ল ও নির্জনের চেয়ারে। পায়জামাতে গিট্টু দেয়া আছে ভাইজান, পারবেন না? আমি খুলতেছি। চোখ মেলে নির্জন যেন গ্রহণ করতে থাকে মহাজাগতিক সৌন্দর্য।